বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর, দ্বাদশ শ্রেণীর মেয়েরাও ইচ্ছা করলে তোমরা ক্লাসটা ফলো করতে পারবে। তো সকাল 8টা এখন, যদিও 5 মিনিট লেট, তারপরও তোমরা বসেছো নিশ্চয়ই বইটা নিয়ে, আশা করি সবাই ভালো আছো। আমাদের ক্লাস যথারীতি চলছে একাদশ শ্রেণীর। আমাদের প্রিন্সিপাল স্যারের সহযোগিতায় স্যারকে আমাদের ধন্যবাদ। আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি। আচ্ছা, তো গত ক্লাসে আমি দিলারা বেগম, সবাই মোটামুটি চেনো। আচ্ছা, গত ক্লাসে আমি নিয়েছিলাম প্রথম অধ্যায় কোষ ও এর গঠনের মাইটোকন্ড্রিয়া পড়িয়েছিলাম, তাই না? তারই ধারাবাহিকতা অনুসারে আজকে আমি পড়াবো তোমাদের আরেকটি কোষের যে অঙ্গাণু, দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণু। কিন্তু এই দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণুটা কিন্তু আজকে আমি যে অঙ্গাণুটা পড়াবো সেটা হচ্ছে উদ্ভিদ কোষের। উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য নিয়ে আমি আজকে আলোচনা করব। এই দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণুটার নাম তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি না, প্লাস্টিড। এটা কিন্তু প্রাণী কোষে নেই, শুধুমাত্র উদ্ভিদ কোষেই রয়েছে। তবে ব্যতিক্রমধর্মী কিছু প্রাণীতে পাওয়া যায়, যেমন এককোষী একটি অ্যামিবা আমরা সবাই নাম জানি, আবার ইউগ্লেনা। অ্যামিবাতে কিন্তু নাই, ইউগ্লেনাতে এই তোমার গিয়ে প্লাস্টিড দেখা যায়। আচ্ছা, তো চলো মূল আলোচনায় আসি। আচ্ছা, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে তোমার গিয়ে লাইপোপ্রোটিন নির্মিত দ্বিস্তরী পর্দা বিশিষ্ট তোমার বর্ণহীন বা বর্ণযুক্ত, অর্থাৎ এটার কি রয়েছে, কালার রয়েছে। কখনো সে কালার থাকতেও পারে, আবার কখনো নাও থাকতে পারে। বর্ণময়, বর্ণযুক্ত, এটা হচ্ছে মনে রাখতে হবে। এই যে ছবিটা আমি এঁকেছি সাদা কালো, এটা কিন্তু বর্ণযুক্ত। এই বর্ণযুক্ত বা বর্ণহীন গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার, তারকাকৃতি, ফিতাকৃতি, এই ফিতাকৃতি কথাটি তোমরা আগেও পড়েছো, তার নিয়ে আমি পরে বলতেছি। আকৃতি বিশিষ্ট যে সমস্ত অঙ্গাণু আমাদের সালেক সংশ্লেষণের কথা আমরা পড়েছি, উদ্ভিদের খাদ্য তৈরি করে, সালেক সংশ্লেষণের উদ্ভিদের খাদ্য সংশ্লেষণ, খাদ্য সঞ্চয় করে রাখে এবং বর্ণ গঠনে মুখ্য ভূমিকা পালন করে, তাদেরকেই প্লাস্টিড বলে। সংজ্ঞাটা একটু বেশি বড় হয়ে গেছে, তারপরও তোমরা এটা ভালো করে শিখবে যে সাইটোপ্লাজমে কি রয়েছে, বর্ণযুক্ত বা বর্ণময় এমন একটি অঙ্গাণু যা খাদ্য সংশ্লেষণে উদ্ভিদের সাহায্য করে, প্রস্তুত করে এবং খাদ্য সঞ্চয় করে, আর কি বর্ণ গঠন করে। এদেরকে আমরা কি বলি, প্লাস্টিড বলি। ঠিক আছে, প্লাস্টিড থাকার কারণেই কিন্তু সবজি জীবেরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। আমরা কি পারি? আমাদের নাই। মানবদেহে প্রাণীকোষ, এখানে আমাদের কোনো নেই, প্লাস্টিড নেই, জন্য আমরা নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারি না। এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। তো এই যে প্লাস্টিড যিনি আবিষ্কার করেছেন তার নাম তো একটু নিতে হয়, কি বলো, তাই না? তো কে প্রথমে যিনি প্লাস্টিড নামকরণ করেন তার নাম হচ্ছেন হেকেল, 1866 খ্রিস্টাব্দে। এরপর আমি যাই সিম্পারের। সিম্পার প্রথম 1883 সালে তোমার গিয়ে উদ্ভিদ কোষে প্লাস্টিড আবিষ্কার করেন। আচ্ছা, ছত্রাক এবং কয়েক প্রকার পরজীবী উদ্ভিদ ছাড়া প্রায় সকল উন্নত উদ্ভিদেই তোমার গিয়ে উদ্ভিদের সাইটোপ্লাজমে কি রয়েছে, প্লাস্টিড রয়েছে। আর প্রাণী কোষে তো প্লাস্টিড নেই, থাকলে তো সে খাবার তৈরি করতে পারতো। আর কিছু এককোষী তোমার গিয়ে প্রোটোজোয়ার কথা একটু আগেই বলেছি, ইউগ্লেনা। ইউগ্লেনার দেহের মধ্যে কি দেখা যায়, প্লাস্টিড দেখা যায়। এখন এই প্লাস্টিকের উৎপত্তি নিয়ে কিছু বিজ্ঞানী কিছু ধারণা করেছেন যে কিছু অন্তঃমিথজীবী সায়ানোব্যাকটেরিয়া থেকেই প্লাস্টিকের উৎপত্তি হয়েছে। এছাড়া তোমার গিয়ে সালেক সংশ্লেষী ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদির কোষেও ক্লোরোফিল বহনকারী ক্রোমাটোফোর নামক রঞ্জক পদার্থ রয়েছে। ক্রোমাটোফোর নামক রঞ্জক পদার্থ রয়েছে। আচ্ছা, এরপর বলছে ভাজক টিস্যুর কোষের
প্লাস্টিড তোমার গিয়ে বর্ণহীন। এই বর্ণহীন প্রোটোপ্লাস্টিড অবস্থায় থাকে। প্লাস্টিডটা কী অবস্থায় থাকে? প্রোটোপ্লাস্টিড। ভাজক টিস্যুর কোষে প্রোটোপ্লাস্টিড অবস্থায় থাকে ভাজক টিস্যুতে। এগুলো তোমার অবজেক্টিভের জন্য, যে ভাজক টিস্যুতে প্লাস্টিড কী হিসাবে থাকে? প্রোটোপ্লাস্টিড হিসাবে থাকে। আচ্ছা, এখন আমি চলে যাব আমাদের এই প্লাস্টিডের কথা। একটু আগে বলেছি যে এরা কি করে, এদের কাজ, এদের গঠন, এদের রঞ্জক পদার্থ যে রয়েছে, এর উপর ভিত্তি করে তোমার গিয়ে প্লাস্টিডকে তিন প্রকারের প্লাস্টিক আমরা দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিকুইপ্লাস্ট। আমরা লিকুইপ্লাস্ট থেকে শুরু করি। আচ্ছা, এক নম্বরে আমি চলে যাই। লিকুইপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট, এই তিনটার মধ্যে লিকুইপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ, আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে বর্ণযুক্ত। আচ্ছা, উদ্ভিদের যে অংশগুলো মাটির নিচে থাকে, বর্ণহীন, সেখানে আমরা লিকুইপ্লাস্ট দেখতে পাই। এই লিকুইপ্লাস্ট বর্ণহীন, এক কথায় আমরা বলতে পারি বর্ণহীন লিকুইপ্লাস্টকেই আমরা কি বলে, প্লাস্টিডকেই লিকুইপ্লাস্ট বলে থাকি। এদের নির্দিষ্ট কোনো আকার নেই, তবে গোলাকার, ডিম্বাকার, তোমার গিয়ে দণ্ডাকার বা মূলাকৃতি হতে পারে। আচ্ছা, এখন এই যে বলেছি এরা, এই কোষগুলা মাটির নিচে সাধারণত মূল থাকে, তাই না? এই মূল মাটির নিচে থাকে। কখনো কখনো দেখা যায় যে যখন মাটি ভেদ করে সূর্যের আলো এই মূলের মধ্যে গিয়ে পৌঁছায়, তখন এই বর্ণহীন লিকুইপ্লাস্ট তোমার গিয়ে রঙিন প্লাস্টিডে রূপান্তরিত হতে পারে। আবার এর উল্টোটাও হতে পারে। আর উল্টোটা যেমন মনে করো যে রঙিন তো হয়ে গেল, উদাহরণস্বরূপ আমি আলুর কথা বলতে পারি। আলু তো মাটির নিচে থাকে, সবাই জানো। মাঝে মাঝে দেখবে তোমরা আলু সাদার সঙ্গে কিছুটা অংশ সবুজ। এই সবুজ হওয়ার কারণ হচ্ছে মাটি যখন ফেটে যায়, সূর্যের আলুর যে অংশটুকুতে পড়ে গিয়ে এই সাদা অংশটা কি হয়ে যায়? সবুজ হয়ে যায়। বাসায় আনলে দেখবে অনেক আলুর কালার সবুজ থাকে কিছুটা। আবার তোমার এটা আবার পরিবর্তন হতে পারে, যখন সূর্যের আলো আবার চলে যাবে তখন আবার এই তোমার গিয়ে বর্ণযুক্ত প্লাস্টিড আবার কি হতে পারে? বর্ণহীন হয়ে যেতে পারে। আচ্ছা, এখন এরা কোথায় কোথায় থাকে? তাহলে দেখতে পাচ্ছি আমরা মূলে বা ভূনিম্নস্থ কাণ্ডের মধ্যেও থাকতে পারে, মূলে থাকতে পারে। এছাড়া উদ্ভিদের ভ্রূণীয় কোষ, গ্যামেট, তারপরে ভাজক টিস্যু ইত্যাদির মধ্যে তোমার গিয়ে লিকুইপ্লাস্ট থাকে। আচ্ছা, তারপর তোমার গিয়ে এই লিকুইপ্লাস্ট কি কাজ করে থাকে? তোমরা তো মূলা খাও, তাই না? মূলার মধ্যে কিন্তু খাবার সঞ্চিত থাকে। এরা খাবার সঞ্চিত করে রাখে, আলুর মধ্যে খাবার সঞ্চিত থাকে। তাহলে এদের কাজ হচ্ছে বিভিন্ন খাদ্যবস্তু সঞ্চিত করে রাখা। বিভিন্ন খাদ্যবস্তু বলতে আমরা শর্করা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার, লিপিড জাতীয় খাবার এরা কি করে? সঞ্চিত করে রাখে, এদের কাজ। আচ্ছা, খাদ্যবস্তু এরা কি করে? সঞ্চিত করে রাখে। এবং আরেকটা কাজ হচ্ছে শর্করা থেকে এরা শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করে। আচ্ছা, তাহলে এই লিকুইপ্লাস্ট সঞ্চিত খাদ্যের উপর ভিত্তি করে লিকুইপ্লাস্ট 3 রকমের হয়। কয় রকমের দেখতে পাচ্ছি আমরা? 3 রকমের। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, লিউরোপ্লাস্ট, আর একটা হচ্ছে ইলায়োপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে লিকুইপ্লাস্টের মধ্যে অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে সবচেয়ে বড় তোমার গিয়ে লিকুইপ্লাস্ট। এর মধ্যে শ্বেতসার জমা থাকে। তাহলে লিকুইপ্লাস্টের বা অ্যামাইলোপ্লাস্টের মধ্যে কি জমা থাকে? শ্বেতসার জাতীয় খাবার জমা থাকে, শ্বেতসার। আচ্ছা, এরপর আসছে লিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্টও বলা যেতে পারে। এর মধ্যে প্রোটিন জাতীয় খাবার সঞ্চিত থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের ইলায়োপ্লাস্টের মধ্যে তোমার কি জমা থাকে? চর্বি বা তেল জাতীয় খাবার জমা থাকে, সঞ্চিত করে রাখে। তাহলে দেখতে পাচ্ছি লিকুইপ্লাস্ট কয় রকমের হচ্ছে? লিকুইপ্লাস্টের প্রকারভেদ হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে তোমার গিয়ে লিকুইপ্লাস্ট, আর
অ্যামাইলোপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শ্বেতসার সঞ্চয়কারী, এলিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন সঞ্চয়কারী, আর ইলায়োপ্লাস্ট হচ্ছে চর্বি বা তেল সঞ্চয়কারী। তাহলে আমরা লিউকোপ্লাস্ট সম্পর্কে জেনে গেলাম, এটা হচ্ছে বর্ণহীন তোমার গিয়ে প্লাস্টিড। আচ্ছা, এরপর আমি আমার ক্রোমোপ্লাস্টে চলে আসি। ক্রোমোপ্লাস্ট বর্ণযুক্ত। আচ্ছা, উদ্ভিদ কোষের সবুজ রং থাকে, রঙিন ফুলের পাপড়ি দেখেছো, লাল, গাজর দেখেছো, কমলা, শালগম, বেগুনি, বিভিন্ন কালার আমরা উদ্ভিদে দেখতে পাই, তাই না? এই কালারগুলোর মধ্যে উদ্ভিদের পাতা হচ্ছে সবুজ, কাণ্ড সবুজ। এই সবুজ বাদ দিয়ে উদ্ভিদের সবুজ ছাড়া উদ্ভিদ সবুজ ছাড়া অন্য যে বর্ণগুলো, এই অর্ণবর্ণের প্লাস্টিডগুলোকে আমরা বলে থাকি ক্রোমোপ্লাস্ট। অর্ণবর্ণের প্লাস্টিড অর্থাৎ লাল, কমলা, তোমার গিয়ে এই সমস্ত বর্ণের প্লাস্টিডকে আমরা বলে থাকি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের মধ্যে কি কি পিগমেন্টের কারণে ক্রোমোপ্লাস্ট রঙিন হয়? একটা হচ্ছে ক্যারোটিন ও জ্যান্থোফিল। ক্যারোটিন হচ্ছে গিয়ে কমলা লাল, আর জ্যান্থোফিলটা হচ্ছে হলুদ। আচ্ছা, আকৃতিতে এরা বিভিন্ন বর্ণে বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে উদ্ভিদের রঙিন অংশ যেমন ফুলের পাতা, রঙিন বৃতি, ফুলের পাপড়ি, তারপর গিয়ে তোমার গিয়ে পুষ্পপুট, ব্রাক্ট, ফল, বীজ, শালগম, তারপরে গাজর ইত্যাদিতে এই ক্রোমোপ্লাস্ট বিদ্যমান। আচ্ছা, তবে সম্ভবত ক্লোরোপ্লাস্ট হতেই ক্রোমোপ্লাস্টের সৃষ্টি হয়। পিগমেন্ট বা রঞ্জকের উপস্থিতির কারণে, পিগমেন্ট বা রঞ্জক, এই রঞ্জকের উপস্থিতির কারণে ক্রোমোপ্লাস্টকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। দেখো, একটা নাম্বার হচ্ছে রোডোপ্লাস্ট। আচ্ছা, রোডোপ্লাস্টের রং হচ্ছে লাল, থিওপ্লাস্ট বাদামি, জ্যান্থোফিল হলুদ, আর কেরাটিনোপ্লাস্ট হচ্ছে কমলা। আচ্ছা, উদ্ভিদের বিভিন্ন অংশে বর্ণ গঠন করতে এরা সাহায্য করে থাকে। এই যে বর্ণ গঠন করে, যার জন্য ফুলের পাপড়ি হয় রঙিন, বিভিন্ন রঙের কারণে কীটপতঙ্গ সহজেই কি করে আকৃষ্ট হয়ে এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়ায়, ফলে পরাগায়ন ঘটে থাকে। তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো, 9-10-এ। এই পরাগায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? ক্রোমোপ্লাস্ট। তোমাদের এটাও একটা অবজেক্টিভের জন্য। এবং ফল, বীজ বিস্তারও করতেও এরা সাহায্য করে থাকে ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, এরপর চলে আসছি আমি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি রঙের? সবুজ বর্ণের, অর্থাৎ সবুজ বর্ণের প্লাস্টিডকেই আমরা ক্লোরোপ্লাস্ট বলে থাকি। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তারপর তোমার গিয়ে ক্যারোটিন ও জ্যান্থোফিলের সমন্বয়েই তোমার গিয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত হয়েছে। কিন্তু ক্লোরোফিল বেশি থাকার কারণে এই ক্লোরোপ্লাস্টগুলি সবুজ হয়। এর অন্যান্য বর্ণকণিকাগুলো যেমন জ্যান্থোফিল, ক্যারোটিন, তারপর ক্যারোটিন, এগুলো সামান্য পরিমাণে থাকে। আচ্ছা, উদ্ভিদের জন্য এই 3টে অঙ্গাণুর মধ্যে, 3টার কথা যে বলেছি, এই প্লাস্টিক 3 রকমের মধ্যে ক্লোরোপ্লাস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমাদের যে খাবার তৈরি করি, সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাবারটা, শর্করা জাতীয় খাবার তৈরি হয়, তা মূলত ক্লোরোপ্লাস্টের কারণেই হয়ে থাকে। সেই জন্য একে কোষের রান্নাঘর বলা হয়। তাহলে ক্লোরোপ্লাস্টের একটি নাম আছে, কি নাম? কোষের রান্নাঘর, তাই না? আচ্ছা, এছাড়া শর্করা জাতীয় খাদ্যের কারখানাও আমরা বলতে পারি। এটি শর্করা শক্তি রূপান্তরের একটি অঙ্গাণু। আচ্ছা, এই ক্লোরোপ্লাস্ট কোষে থাকে, এক থেকে নিয়ে একাধিক পর্যন্ত থাকতে পারে। উদ্ভিদ কোষে সাধারণত 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে উচ্চ শ্রেণীর উদ্ভিদে, আর নিম্ন শ্রেণীর উদ্ভিদে সাধারণত আরও কম। আচ্ছা, তবে ইউলোথ্রিক্সের নাম শুনেছ তোমরা, আমরা সামনে চ্যাপ্টারেই পাবো ইউলোথ্রিক্সের সাধারণত একটি বড় ক্লোরোপ্লাস্ট থাকে। এছাড়া তোমরা স্পাইরোগাইডার কথা পড়ে এসেছো। স্পাইরোগাইডা শৈবালেও কিন্তু সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট দেখা যায়। আচ্ছা, এই ক্লোরোপ্লাস্ট কিভাবে উৎপত্তি হয়েছে? এই ক্লোরোপ্লাস্ট উৎপত্তি হয়েছে তোমার গিয়ে পুরাতন বা আদি ক্লোরোপ্লাস্ট বিভাজনের মাধ্যমে
অথবা প্রোটোপ্লাস্টিড থেকেই তোমার গিয়ে প্রোপ্লাস্টিড থেকেই ক্লোরোপ্লাস্টের উৎপত্তি হয়েছে। এরা কোষের সাইটোপ্লাজমে মুক্তভাবে ছড়িয়ে থাকে। আর যেটা বলেছি যে সূর্যালোক না পেলে লিউকোপ্লাস্ট বর্ণহীন বর্ণযুক্ত হতে পারে, আর তোমার গিয়ে আবার সূর্যের আলো চলে গেলে তোমার গিয়ে অপোজিটটা হবে, বর্ণহীন হয়ে যাবে। সূর্যালোক পেলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। এই যে ক্লোরোপ্লাস্ট বলেছি, এই ক্লোরোপ্লাস্টগুলো কিন্তু বিভিন্ন উদ্ভিদ কোষের মধ্যে বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন বর্ণের বা বিভিন্ন আকৃতির হয়ে থাকে। হ্যাঁ, বিভিন্ন আকৃতির হয়ে থাকে তোমার গিয়ে আকৃতি, যেমন স্পাইরোগাইরা। তোমরা স্পাইরোগাইরা পড়েছিলে কি, সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এরপর তোমরা এখন দ্বিতীয় অধ্যায়ে যেটা পাবে ইউলোথ্রিক্সের আকৃতি হচ্ছে বলয় বা আংটি বা ফিতা আকৃতির, আর ওডোগোনিয়ামের আকৃতি হচ্ছে ক্লোরোপ্লাস্টের জালিকাকার। এগুলো তোমরা শিখবে ভালো করে, কার আকৃতি কেমন, এগুলো কিন্তু অবজেক্টিভে থাকে। তারপর ক্ল্যামাইডোমোনাসে থাকে পেয়ালার মতো, আর তোমার গিয়ে আর ফটোপথরার মধ্যে থাকে গোলাকার। অর্থাৎ এরা এই বিভিন্ন আমরা উদ্ভিদের মধ্যে বিভিন্ন নিম্ন শ্রেণীর উদ্ভিদে তোমরা বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্টের আকৃতি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের প্লাস্টিডের মোটামুটি প্লাস্টিডের তোমার গিয়ে প্রকারভেদ এবং কোনটা কি কাজ করে থাকে সেগুলা জানতে পেরেছি। এবার আমি চলে যাব আমাদের যে গুরুত্বপূর্ণ প্লাস্টিডের একটি প্লাস্টিডের মধ্যে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের গঠন নিয়ে আমি আলোচনা করব। ক্লোরোপ্লাস্টের গঠন, আমার একটি চিত্র দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে, আমি চিত্রটাই দেওয়া আছে, তোমরা বোর্ডের চিত্রটা আর তোমাদের বইটা সামনে নিয়ে বসো, বইয়ের সাথে মিলিয়ে দেখো তোমরা, যে এই চিত্রটার সাথে মিলিয়ে দেখো একটি ক্লোরোপ্লাস্টের গঠনের চিত্র দেয়া আছে। এই চিত্রটা তোমরা আগেও পরিচিত ছিলে। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের বহিঃপর্দা, তারপর আছে আমার অন্তঃপর্দা। এখন আমি প্রথমে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব, আবরণী। আবরণীর মধ্যে অর্থাৎ ক্লোরোপ্লাস্ট দ্বিস্তরী, বহিঃপর্দা এবং অন্তঃপর্দা নামক দুটি একক পর্দা দ্বারা এটি আবৃত হয়েছে। আচ্ছা, এই পর্দা পুরুত্ব হচ্ছে 90 অ্যাংস্ট্রম থেকে তোমার গিয়ে 100 অ্যাংস্ট্রম পর্যন্ত পুরুত্ব হতে পারে। ক্লোরোপ্লাস্টের পর্দা দুটি সেমি পারমিয়েবল বৈষম্যভেদ্য পর্দা, তবে ভিতরের পর্দার চেয়ে বাহিরের পর্দাটা অধিক পরিমাণে ভেদ্য। আচ্ছা, আর অন্তঃপর্দার মধ্যে কিছু প্রোটিন থাকে। আচ্ছা, এই দুইটি পর্দার মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বলা হয়। তবে এখানে একটি ব্যতিক্রম কথা হচ্ছে যে সব ধরনের পর্দাই কিন্তু তোমার গিয়ে থাকে ফসফোলিপিড দ্বারা গঠিত থাকে, কিন্তু এই মেমব্রেনটি তোমার গিয়ে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লাইসাইড নামক গ্লাইকোলিপিড দ্বারা তৈরি। এর পরিবর্তে কোনটার পরিবর্তে? ফসফোলিপিডের পরিবর্তে। এবার আমি চলে আসছি আমাদের, দেখো এই যে অন্তঃপর্দার ভিতরের দিকে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটা হচ্ছে তরল। এই ফাঁকা জায়গা প্রোটিনের তরল, প্রোটিন দ্বারা তৈরি এই জায়গাটা কিন্তু দ্রবণীয়। এই অংশটাকে আমরা বলে থাকি স্ট্রোমা। স্ট্রোমা মূলত পানিগ্রাহী কলয়েডধর্মী ম্যাট্রিক্স বা ধাত্র তরল পদার্থ দ্বারা নির্মিত। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, যেমন কি কি উপাদান থাকে এখানে থাকে চর্বি দানা। দেখো এখানে কিছু তেলবিন্দু দেখতে পাচ্ছি, শ্বেতসার দানা, রাইবোজোম, তোমার গিয়ে গ্রানাম, আর থাকে কিছু চর্বি কণা থাকে, ভিটামিন থাকে, আর থাকে তোমার কিছু খনিজ লবণ, আর ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ থাকে। আর ডিএনএ আরএনএ থাকে, প্লাস্টোগ্লোবুলি নামক এটা থাকে, আর থাকে 70S
রাইবোজোম এবং এনজাইম থাকে, অর্থাৎ ডিএনএ আরএনএ আছে এদের। আর 70S রাইবোজোম থাকে এবং এনজাইম থাকে। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় অনেক সময় শ্বেতসার দানা দেখা যায়। তোমরা স্পাইরোগাইরা যখন পড়েছিলে তখন পড়েছিলে যে স্পাইরোগাইরার ক্লোরোপ্লাস্টে পাইরোনয়েড থাকে। আচ্ছা, সালেক সংশ্লেষণের কার্বন বিজারণের মাধ্যমে যে গ্লুকোজ তৈরি হয়, এই গ্লুকোজ তৈরির উৎপাদন প্রক্রিয়াটা এই স্ট্রোমাতেই ঘটে থাকে। তাহলে দেখো স্ট্রোমা কত গুরুত্বপূর্ণ। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে তোমার গিয়ে এই কার্বন বিজারণের মাধ্যমে কার্বন বিজারণ করে যে গ্লুকোজ উৎপাদন হয় সেই প্রক্রিয়াটা এখানেই ঘটে। এখানে একটি সবচেয়ে বড় এনজাইম কাজ করে, এটা অবজেক্টিভের জন্য তোমাদের। এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। এই এনজাইমটা তোমরা মনে রাখবে, রুবিস্কো একটি এনজাইম। এই এনজাইম খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার চলো আমরা দেখতে পাচ্ছি যে এই স্টোমার মধ্যে দেখো কিছু থলির মতো অংশ দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই থলির মতো অংশটি পর্দাবেষ্টিত, একক পর্দাবেষ্টিত চ্যাপ্টা থলির মতো যে অংশগুলো দেখতে পাই আমরা তাদেরকে কি বলে থাকি? থাইলোকয়েড বা গ্রানাম চক্র বলে থাকি। এই থাইলোকয়েডগুলো স্তরে স্তরে এইভাবে, আমার হাতের উপর হাত, পাতার উপরে দেখো এইভাবে স্তরে স্তরে সঞ্চিত হয়ে তোমার গিয়ে গ্রানা তৈরি করে। এক বচনে বলা হয় তোমার গিয়ে গ্রানাম। আচ্ছা, এই গ্রানাম গ্রানার মাঝখানের অংশটাকে বলবো আমরা থাইলোকয়েডকে ইন্টারগ্রানা থাইলোকয়েড বলে থাকি। আচ্ছা, এরপর দেখো একটি গ্রানার সাথে আরেকটি গ্রানা একটি লম্বা নলের সাথে সংযুক্ত হয়েছে। এই লম্বা নলের মতো অংশটিকে আমরা বলে থাকি, কি বলে থাকি? স্ট্রোমা ল্যামেলাম। এই স্ট্রোমা ল্যামেলামের ভিতরেও ক্লোরোফিল থাকে। এরপর আমার আসছে ফটোসিনথেটিক ইউনিট। এই ফটোসিনথেটিক ইউনিটটা কোথায় থাকে? থাইলোকয়েডের যে আবরণী, এই থাইলোকয়েডের আবরণীতে PS1, PS2 ইলেকট্রন বাহক এবং এটিপি সিনথেসিস নামক বস্তুতে এটিপি তৈরির সকল এনজাইম থাকে। আচ্ছা, থাইলোকয়েডের ভিতরের আবরণীতে অনেক ফটোসিনথেটিক ইউনিট থাকে। এদেরকে আমরা বলে থাকি, কি বলি? কোয়ান্টোজোম বলে থাকি। আচ্ছা, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে সৌরশক্তি শোষণে সহায়তা করা বা সাহায্য করা। প্রতি ফটোসিনথেটিক ইউনিটে তোমার কি রয়েছে? এক একটা একক ইউনিটে রয়েছে ক্লোরোফিল A, ক্লোরোফিল B, ক্লোরোফিল C, ক্লোরোফিল Dও রয়েছে। আচ্ছা, এছাড়া রয়েছে জ্যান্থোফিল, প্রায় 200 থেকে 400টি অণু বিদ্যমান রয়েছে। অর্থাৎ এদের কাজ কি? সূর্যের আলোক শক্তিকে বহন করে নিয়ে আসা, সৌরশক্তিকে। আচ্ছা, এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের এনজাইম, ফসফোলিপিড, তারপরে মেটাল, আয়ন, কুইনন ইত্যাদি। ক্লোরোপ্লাস্টের এই অংশের মধ্যেই কিন্তু ফসফোরাইলেশন ঘটে থাকে। এটা অবজেক্টিভের জন্য যে ফসফোরাইলেশনটা কোথায় ঘটে, অর্থাৎ ফটোসিনথেটিক ইউনিটের মধ্যে ঘটে থাকে। এরপর আমি চলে আসছি ডিএনএ ও রাইবোজোম। আমাদের কিছু ডিএনএ রয়েছে ক্লোরোপ্লাস্টের নিজস্ব। মাইটোকন্ড্রিয়াতে পড়িয়েছিলাম, মাইটোকন্ড্রিয়ার যেরকম নিজস্ব ডিএনএ ছিল, ক্লোরোপ্লাস্টেরও নিজস্ব ডিএনএ ও রাইবোজোম রয়েছে। আচ্ছা, এই ডিএনএ থাকার কারণেই তোমার গিয়ে এবং 70S প্রকৃতির রাইবোজোম থাকার কারণে নিজের মতোই তারা প্রতিরূপ ক্লোরোপ্লাস্ট তৈরি করতে পারে এবং কিছু প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ করতে পারে। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি এদের রাসায়নিক গঠনের মধ্যে। ক্লোরোপ্লাস্টের মূল রাসায়নিক উপাদান হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড। আর রয়েছে তোমার এনজাইম, কোএনজাইম, ভিটামিন, খনিজ লবণ ইত্যাদি। আচ্ছা, এদের কাজ, এই কাজটা হচ্ছে সবাই আমরা জানি এদের কাজ হচ্ছে শর্করা তৈরি করা, তাই না? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করাই হচ্ছে এদের প্রধান কাজ ক্লোরোপ্লাস্টের। আর সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তরিত করে এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে সংবোধন করতেও এরা সাহায্য করে। এরা নিজের প্রয়োজনে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিড তৈরি করতে পারে। আচ্ছা, এরা কি করতে পারে? ফটোফসফোরাইলেশন ঘটাতে পারে, এডিপি থেকে এটিপি উৎপন্ন করতে পারে,
আচ্ছা, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এরা সহযোগিতা করে থাকে। এদের আলোক সংবেদনশীলতার কারণে এরা শৈবালের ক্লোরোপ্লাস্টের মধ্যে রয়েছে আলোক সংবেদনশীলতার কারণে এরা যে কোনো উদ্দীপনা গ্রহণ করে কাজ করতে পারে। এদের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড ও লিপিড যা প্লাস্টোগ্লোবুলিন রূপে সঞ্চিত করতে পারে। এছাড়া ক্যালভিন চক্র তোমরা ক্লাস 9-10 পড়েছ, C3 চক্রের প্রয়োজনীয় এনজাইম সংশ্লেষণ করতে পারে। এরা 6 কার্বন বিশিষ্ট শর্করাকে ভেঙে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত করতে পারে এবং ফসফোগ্লিসারিক অ্যাসিডকে এরা শর্করা ও স্টার্চে রূপান্তর করতে পারে। এই কাজগুলো এরা করে থাকে। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ বলতে পারো। তোমরা এটা ভালো করে শিখবে, পরীক্ষার চিত্রটা অঙ্কন করবে, অঙ্কন করা শিখবে, তার সাথে পড়াটা শিখবে। আচ্ছা, গত ক্লাসে আমি পড়িয়েছিলাম তোমাদের মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্ট, এদের তুলনা অনেক সময় আসে। তো মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই পাওয়া যায়, কিন্তু প্লাস্টিড শুধুমাত্র আমার কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে পাওয়া যায় না, শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। প্লাস্টিডকে কোষের রান্নাঘর বলতে পারো, আর মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, তাই না? যাক, আমি 2টা বলেছি, তোমরা আরও বাকিগুলো খাতায় লিখবে। আশা রাখি ওরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। বাকিটা আমরা আগামীতে ইনশাল্লাহ আবার আলোচনা করব। এই বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।